হয়েছে এই সময়। আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা? ভালো আছো? শোনা যায় বাচ্চারা? শোনা গেলে একটু বলো তো। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। তামান্না, কি অবস্থা? বিনা আক্তার, ভালো আছিস বোন? ওকে, সেটা হচ্ছে আমি আপনাদের নতুন রুটিন একটু বলে দিই, ডোন্ট মাইন্ড প্লিজ। আপনাদের আজকে 17 তারিখ থেকে 21 তারিখ টানা হচ্ছে এই 5 দিন ক্লাস হবে আর কি। হ্যাঁ, কারণ 22, 23, 24 এই 3 দিন ক্লাস অফ থাকতে পারে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন সালাউদ্দিন। ওকে, আবারও বলতেছি, এই আজকে 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত টানা ক্লাস হবে এবং 22, 23, 24 এই 3 দিন ক্লাস অফ থাকে ডিউ টু দ্য ট্রান্সফরমেশন অফ মাইসেলফ ফ্রম ঢাকা টু রাজশাহী টু স্টুডিও, নট অনলি স্টুডিও বাট অলসো সাম আদার থিংস। ওকে, আশা করি সবাই ভালো আছেন। থ্যাংক ইউ সবাইকে। হাবিবুর রহমান, আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমি ধন্য। ওকে, এবার আমরা আজকে ন্যারেশন নিয়ে কথা বলবো। ন্যারেশন নিয়ে কথা বললে আমাদের গ্রামার আর থাকবে হচ্ছে ন্যারেশনের পরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এরপরে আছে আর্টিকেল, আপনাদের কিছু শেখাবো, আর্টিকেল শেখাবো, নাম্বার চ্যাপ্টারটা আপনাদের বাকি আছে, নাম্বার। আর সাহিত্যের ক্লাসগুলো আপলোড হবে, অলরেডি 3টা সাহিত্যের ক্লাস হয়ে গেছে। আপনাদের 1-2 সাহিত্যের ক্লাস আপলোড করেছি, বাকিগুলো আপলোড করে দিব ইনশাল্লাহ। সাউন্ড নাই? সাউন্ড অবশ্যই আছে। সালাউদ্দিন, তোমার মোবাইলের সমস্যা আমার মনে হচ্ছে। ওকে, আর কথা না বাড়িয়ে শুরু করি। সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন তোমরা ভালো করে জানো, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। আমি যে বিষয়টা তোমাদের বোঝাতে চাচ্ছি, দিস ইজ লুক। দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমার মনে হয় দেখতে পাচ্ছ। ন্যারেশন, এটা হচ্ছে আমার হ্যান্ড নোট। অর্থাৎ আমি যখন ছাত্র জীবনে ছিলাম, আমি কেন বলি যে হচ্ছে আমার এই যে নীল মলাটের বই, তোমার কাছ থেকে হয়তোবা কিছু টাকা আমি খসাই, এটা সত্য কথা। এই বই আর এই যে দেখো আমার লেখা হ্যান্ড নোটের কোনো পার্থক্য নাই। হোয়েন আই ওয়াজ স্টুডেন্ট। পলি আক্তার, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? ও, কনগ্রেচুলেশন পলি, কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশনস, কনগ্রেচুলেশনস। থ্যাংক ইউ পলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বোঝাতে চাচ্ছি, খেয়াল করে দেখো। ন্যারেশনে বলা আছে, দেখো ন্যারেশনে, এটা আমার লেখা কত সালের দিকে জানো? এটা মনে হয় 14 বা 15 সালের দিকে লেখা। আজ থেকে 10 বছর আগে আমার এমন হাতের লেখা ছিল আর কি। হ্যাঁ, ওকে, সেটা হচ্ছে ন্যারেশনে 5টি বিষয়ের পরিবর্তনের দিকে খেয়াল রাখতে হয়। 1 নম্বর বলছে, দেখো সেই টু এর পরিবর্তন, অর্থাৎ রিপোর্টিং ভার্বে সেই টু এর। আমি অনুরোধ করে বলি, খাতায় তোলার দরকার নাই। ন্যারেশন যদি আমি লিখে লিখে পড়াই অনেকটা সময় লাগবে, এখানে প্রায় 4টা ক্লাস লাগবে। সো ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইফ ইউ পারমিট মি, যদি মন খারাপ না করো, যদি আমাকে পারমিট করো, তাহলে হচ্ছে আমি ন্যারেশনের এই লেকচার শিটটা দেখে পড়াবো। টেন্স তো মনে হয়নি তোমাদের, টেন্স হয়েছে না? এই টেন্সের ক্লাস তো হয়নি, বলো তো।
একটু কথা বলতে হয় সালাউদ্দিন, আমি একটু পারমিশন চাচ্ছি যে আমি নোটটা দেখে তোমাদের একটু পড়াবো প্লিজ। সেই টু এর পরিবর্তন, এরপরে কি বলছে দেখো কমা, কমা এরপরে বলছে দেখো কমা এবং ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা এর পরিবর্তন লেখার দরকার নাই, শুধু একটু বোঝো। আমি ন্যারেশনের পিডিএফটা তোমাদের দিয়ে দিব ইনশাআল্লাহ। পার্সনের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন আর নির্দিষ্ট কিছু শব্দের পরিবর্তন, এই টোটাল 5টা বিষয়ের পরিবর্তনের দিকে খেয়াল রাখতে হয়। তুমি যেই বাক্যই করো না কেন, অ্যাসার্টিভ সেন্টেন্স করো, ইন্টারগেটিভ সেন্টেন্স করো, অপটেটিভ সেন্টেন্স করো আর এক্সক্লোমেটারি সেন্টেন্স করো না কেন, সেন্টেন্স তো এই মোটামুটি 4 প্রকারই, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো ভিন্ন বিষয়। এই 4 প্রকার সেন্টেন্সের, এই 4 প্রকার সেন্টেন্সের যে কোনো ন্যারেশনে করো না কেন, এই টোটাল 5টা বিষয়ে তোমাকে সকল সেন্টেন্সের বেলায় মাথায় রাখতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। ওকে, টেন্স হয় নাই, থ্যাংক ইউ। তো এই যে আমার হ্যান্ড নোট দেখতেছো, এই যে হ্যান্ড নোট দেখতেছো, হ্যান্ড নোটটা দেখবা আরো সুন্দর পড়তে। এখানে এখানে কালারিংটা বোঝা যায়, খেয়াল করে দেখো। এই হ্যান্ড নোটটা আর এই যে দেখো সেম, এই যে দেখো একদম আমরা রূপালী পর্দায় চলে আসলাম আর কি, হ্যাঁ, সাদা কালো থেকে। যে ন্যারেশনে 5টি বিষয়ের পরিবর্তনের দিকে খেয়াল রাখতে হয়। ভালো করে খেয়াল করে দেখো, ন্যারেশনে 5টি বিষয়ের পরিবর্তনে খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে সেই টু এর পরিবর্তন, সেই টু এর পরিবর্তন, এটা কোথায়? এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আরেকটা হচ্ছে দেখো কমা এবং ইনভার্টেড কমা, আরেকটা হচ্ছে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তন, আরেকটা হচ্ছে তোমার পার্সনের পরিবর্তন, আরেকটা হচ্ছে তোমার টেন্সের পরিবর্তন, আরেকটা হচ্ছে নির্দিষ্ট কিছু শব্দের পরিবর্তন। যেমন আমি বলছিলাম ডিরেক্টে যদি তোমার ইয়েস্টারডে থাকে, ডিরেক্টে যদি ইয়েস্টারডে থাকে তাহলে হচ্ছে হবে দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে। কথা কি বুঝছো কিনা? মনে আছে? এই নির্দিষ্ট কিছু শব্দের পরিবর্তন তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন দেখতে পাচ্ছ, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। ঠিক এখানে যাও, এখানে যাও, এই যে দেখবা যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। পরিবর্তনের কিছু ধারা আছে, তোমরা ভালো করে জানো পরিবর্তনের কিছু ধারা আছে। ধারাগুলো কি আমরা ওখানে ফিরবো। সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। 1 নাম্বার যে পরিবর্তনের ধারা 1 নাম্বার, সেটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব। খুব ভালো করে কমেন্ট বক্সে লিখো যে সে থাকলে, সে থাকলে সে হবে, একই কথা। সেইড থাকলে, সেইড থাকলে তোমার সেইড হবে, একই কথা। প্রেজেন্ট সে থাকলে সে হবে, সেইড থাকলে সেইড হবে, এই কথাটা নিচে বলা আছে। সেইড থাকলে সেইড হবে, সাইড না। সেইড থাকলে কি হবে? সেইড থাকবে। সে মানে কোনো কিছু বলা, খেয়াল করে দেখো, সে মানে কোনো কিছু বলা। কিন্তু ভালো করে মনে রাখো, সে টু থাকলে, সে টু থাকলে টেল হবে। টু আসা মানে হচ্ছে কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা। আমি যদি বলি দেখো হি সে, হি সে মানে হচ্ছে এটা অনেকটা পাগলের প্রলাপের মতো, তুমি নিজে নিজে কথা বলতেছো, ইচ্ছা মতো বলতেছো। হি সে, সে বলে, কোনো কিছু বলে, গল্প বলে, এই বলে, সে বলে, গাঁজাখুরি গল্প বলে, যেটা বলুক বলে। আর যখন বলবো হি সে টু মি, হি সেস টু মি, তখন এটা সে আমাকে, আমাকে উদ্দেশ্য করে বলে। কথা কি বুঝছো কিনা? তাহলে নামিরা এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। সে থাকলে সে হবে, ভালো করে খেয়াল করে দেখো। সে থাকলে, সে থাকলে, সে থাকলে সে হবে। সে টু থাকলে তোমার টেল হবে। সেইড থাকলে তোমার সেইড হবে। আবার সেইড টু থাকলে, সেইড টু থাকলে আবার টোল্ড হবে। এটা খুব ভালো করে মাথায় রাখো আল্লাহর বান্দারা। ইয়েস, কথা বুঝাইতে পারছি? খুব ভালো করে মাথায় রাখো আর কি, হ্যাঁ। সে থাকলে সে হবে, সে টু থাকলে টেল হবে, সেইড থাকলে সেইড হবে, আবার সেইড টু থাকলে, সেইড টু থাকলে অবশ্যই কি হবে? টোল্ড হবে, কাউকে কোনো কিছু বলা। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, এটা জানো না তা না। ইনভার্টেড কমার পরিবর্তে, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? দ্যাট বসে। এই ব্যাপার স্যাপারগুলো কিন্তু তোমরা জানো। এই জায়গাটা ভালো করে খেয়াল করে দেখো, এই যে লাল নীল, আমি 2টা পিডিএফই তোমাদেরকে পাঠাবো, যেটা থেকে পড়তে তোমাদের ভাল লাগে। এখন বলতে পারো যে স্যার এই হ্যান্ড নোট দেখে পড়ান। হ্যান্ড নোটের সমস্যা হচ্ছে নিচের দিকে, নিচের দিকে কিছু ছবি আছে, ওই সময় আসলে মোবাইল এত ভালো ছিল না, তো নিচের দিকে কিছু ছবি আছে, এই ছবিগুলো আসলে অত সুন্দর না, বোঝানো কঠিন হবে। এবং দেখো তো, এই যে মনে করো লাল নীল বর্ডার দেওয়া আছে, এটা বুঝতে আমার মনে হয় কঠিন হওয়ার কথা না। জয়দেব, মিস ইউ ব্রাদার। আচ্ছা, যেটা বোঝাতে চাচ্ছি খেয়াল করে দেখো, হি বলা আছে, দেখো হি সেজ, হি আছে হচ্ছে সাবজেক্ট, হি সাবজেক্ট, সেজ টু, সেজ টু থাকলে কি হবে? এই যে দেখো টেল হবে, সেজ টু মি। ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? দ্যাট হবে, খেয়াল করে দেখো। আর পার্সনের তো পরিবর্তন আসে, পার্সনের পরিবর্তনটা আমরা দেখবো ইনশাআল্লাহ। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে বাস্তবতা। যে কথাটা বলা আছে, যেই কথাটা তোমাদের বলা আছে, মনে আছে কিনা তোমাদের একটু আমি একটু
আমি তোমাদের ওই যে ক্লোজের ক্লাসে তোমাদের মনে থাকার কথা, ক্লোজের ক্লাসে তোমাদের বলছিলাম যেটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব, ন্যারেশন চেঞ্জ করার পরে ওটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, এই কথাটা তোমাদের মনে আছে কিনা বলো, এই কথাটা তোমাদের মনে আছে কিনা বলো, যেটাই হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব ওটাই হচ্ছে তোমাদের প্রিন্সিপাল ক্লজ। এই ব্যাপারটা তোমাদের মাথায় আছে কিনা বলো লেডিস এন্ড জেন্টলম্যান, মনে আছে? ক্লজের ক্লাসে পড়াইছিলাম। ইয়েস, আল্লাহর বান্দারা, তাহলে প্রিন্সিপাল ক্লজ। আর যেটা বলছিলাম আরেকটা হচ্ছে তোমার রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ ওটাই হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। রিপোর্টেড স্পিচ ওটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এবার মনে করে দেখো, প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। এই কথাটাও শিখাইছিলাম, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। আর প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ হবে অনলি পাস্ট। এই কথাটা তোমাকে ন্যারেশন দিয়ে শিখাইছিলাম। আজকে সেই ন্যারেশনে সুতরাং ক্লজকে এখানে কোনোভাবেই প্রত্যাখ্যান করা যাবে না, কেননা যেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে সেটা সব ক্ষেত্রেই হচ্ছে তোমার নাউন ক্লজ। আজকে নাউন ক্লজের বন্যায় আমরা ভেসে যাব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা কি মাথায় ঢুকছে? ভালো করে খেয়াল করে দেখো আর কি। হ্যাঁ, আজকে আমরা প্রচুর নাউন ক্লজ পাবো। তো আমি যে বিষয়টা একটু খেয়াল করলাম, এখানে যে লেখাটা আছে আমি অ্যাভয়েড করলাম, সেটা হচ্ছে প্রথম যে লেখাটা আছে এটা ওই বক্তব্যই দিচ্ছে কিনা একটু খেয়াল করে দেখো। সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচে শুধুমাত্র কি বলে পার্সনের পরিবর্তন হবে, কিন্তু টেন্স বা অন্য কিছুর, হ্যাঁ এই কথাটাই বলা আছে। খেয়াল করে দেখো যে রিপোর্টিং ভার্ব, ভালো করে খেয়াল করো, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন হবে, টেন্সের তেমন কিছু পরিবর্তন হয় না। এই কথাটাই বলা আছে। কেন পরিবর্তন হয় না এখন ভালো করে খেয়াল করো। হি সেইস আছে, এরপরে এইটা যে টেন্সে থাকবে ওই টেন্সে হবে, কেননা হি সেইস দ্যাট, সে বলেছিল। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রেজেন্টেও হতে পারে, এটা ফিউচারে হতে পারে, এটা পাস্টে হতে পারে। এই কারণে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, ফিউচার টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ তথা রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, যা আছে হুবহু তাই হবে। প্রেজেন্ট থাকলে প্রেজেন্টই থাকবে, পাস্ট থাকলে পাস্টই থাকবে, ফিউচার থাকলে ফিউচার থাকবে, কেননা রিপোর্টিং ভার্ব তথা প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স ধারণ করতে পারে। এই যে নিয়মটা ব্যাখ্যা করছে এর অবশ্যই যৌক্তিক মানে বিষয় আছে, এই জন্যই নিয়মটা দাঁড়িয়েছে, যেটা আমি ন্যারেশনের ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম, মনে আছে তোমাদের হয়তো। আচ্ছা, এরপরে কি বলছে, আসো আমরা একটু পার্সনের পরিবর্তন দেখি। পার্সনের একটা ব্যাপার স্যাপার ছিল। আচ্ছা, আমি তোমাকে খুব সংক্ষেপে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে খেয়াল করে দেখো। সেটা হচ্ছে মনে করো হি সেইড টু মি, সাপোজ হি সেইড টু মি, খেয়াল করে দেখো, হি সেইড টু মি, খুবই সিম্পল। হিটা হচ্ছে সাবজেক্ট, এখানে সিও বসতে পারে, এখানে রহিম বসতে পারে, এখানে আয়ও বসতে পারে, এটা মূল বিষয় না, মানে হি মূল বিষয় না, এখানে সাবজেক্ট হিটা এটা মূল বিষয়। মিটা হচ্ছে তোমার অবজেক্ট, হি সেইড টু মি, সে বলেছিল। ধরো এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, যদি রিপোর্টেড স্পিচে থাকে আই, তোমরাই আমারে বলো তো এই আই দ্বারা কাকে নির্দেশ করতেছে? সাবজেক্ট কেনা? হি সেইড টু মি, সে আমাকে বলেছিল যে আই উইল গো, সাপোজ আই উইল গো, আমি যাব। এখন তুমি আমারে বলো তো
এই 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 আই দ্বারা কাকে নির্দেশ করতেছে? হি কে ইম্পর্টেন্ট না, সাবজেক্টকে নির্দেশ করছে না অবজেক্টকে নির্দেশ করতেছে, শুধু এতটুকু বলো। এই যে পার্সনের পরিবর্তনগুলো হয়, পার্সনের পরিবর্তনগুলো হওয়ার তো পিছনে যথেষ্ট লজিক্যাল কারণ আছে ভাই, এমনি এমনি তো হয় না। ফার্স্ট পার্সন তো যায় এমনিকে আর সাবজেক্টকে ধরে না, এখানে মানো আর না মানো এই আইটা দ্বারা সাবজেক্টকে বোঝাচ্ছে। এই জন্য নিয়মটা বের করা হয়েছে যে ফার্স্ট পার্সন পরিবর্তন হয় কার সাথে? সাবজেক্টের সাথে। সহজ কথা, ফার্স্ট পার্সন বেসিক্যালি পরিবর্তন হয় কার সাথে? সাবজেক্টের সাথে পরিবর্তন হয়। খুব ভালো করে খেয়াল করে দেখো, ফার্স্ট পার্সন পরিবর্তন হয় তোমার সাবজেক্টের সাথে। এবার যদি বলি খেয়াল করে দেখো, সেকেন্ড পার্সন যদি থাকে, সেকেন্ড পার্সন ইউ, যেমন হি সেড টু মি, তুমি আমার সে আমাকে বলল তুমি হিউ, তুমি যাবে, এই তুমিটা কে? মি না, এই যে অবজেক্ট, মানো আর না মানো, এই যাওয়ার কথা বলতেছে আমাকে, আমি বলেছিলাম যে আমি যাব। খেয়াল করে দেখো, তুমি না যাবে বা তুমি যাবে, এই তুমিটা কে? এই তুমিটা হচ্ছে মি। এই কারণে সেকেন্ড পার্সন থাকলে খুবই সিম্পল, সেকেন্ড পার্সন থাকলে পরিবর্তন হবে অবজেক্টের সাথে। আর মানো আর না মানো, থার্ড পার্সন যেটা, থার্ড পার্সন এটা ছাগলের 3 নাম্বার বাচ্চা, এর কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। সবাই থার্ড পার্সন সমান সমান লেখো, নো চেঞ্জ। ও কাউকে ধরবেও না, ও কারোর সাথে পরিবর্তন হবে না। সালাউদ্দিন তুজি গ্রেট হো, তফা কবুল করো। ইয়েস সালাউদ্দিন, এতদিন কই ছিলা তুমি? আচ্ছা, থ্যাংক ইউ আল্লাহর বান্দারা। এই কথাগুলো সুন্দর করে হচ্ছে বলে দেওয়া আছে, পরবর্তীতে আপনি গেলে এই কথাগুলোই পাবেন। ভালো করে খেয়াল করে দেখেন, এই সুন্দর করে এই কথাগুলো বলে দেওয়া আছে, দেখেন। সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশনে। আমি জানি না এটা দেখতে পাচ্ছেন কিনা, সমস্যা নাই, সমস্যা হলে বলবেন। থার্ড পার্সন মানে হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা। ডিরেক্ট ন্যারেশনে বলা আছে, দেখেন, রিপোর্টেড স্পিচ এর অন্তর্গত ফার্স্ট পার্সন। রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন কারা কারা? আই, এরপরে মি, এরপরে মাই, এরপরে উই, এরপরে আস, এরপরে আওয়ার, এরপরে আওয়ার্স, এরপরে আওয়ার সেলফ, মাই সেলফ। খেয়াল করেন, ফার্স্ট পার্সন কিন্তু অনেকগুলো। এই এতগুলো যদি ফার্স্ট পার্সন থাকে, ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ভালো করে খেয়াল করে দেখেন, ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে কি হবে? পরিবর্তন হবে। কথা বুঝতেছেন কিনা? রিপোর্টিং ভার্বের ফার্স্ট পার্সন অনুসারে পরিবর্তন হবে। এখানে দেখেন, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে হচ্ছে আই। আপনি আমারে বলেন তো ভাই, যত সুন্দর করে দাগ টেনে দেওয়া আছে, এটা কি একটা শিক্ষার্থীর পক্ষে অসম্ভব বুঝতে না পারা? অবশ্যই না। সে যদি একদম মানে বিবেকহীন না হয়, সে যদি ভাত মুখেই দেয়, তাহলে তার পক্ষে বোঝা সম্ভব। এখানে দেখেন বলা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেইড টু থাকলে বলা আছে, এই দেখেন টোল্ড, তাহলে হ্যাজ টোল্ড, মিটা মি। ইনভার্টেড কমার পরিবর্তে দেখেন দেওয়া আছে দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে সুন্দর করে দেখেন বলা আছে হচ্ছে দ্যাট। এরপরে ইনভার্টেড এর আই হচ্ছে, দেখেন ফার্স্ট পার্সন আই, আইটা গিয়ে ধরছে কাকে? সাবজেক্টকে। আপনাকে ভালো করে বুঝতে হবে ভাই, এখানে যদি আই না থাকতো, ভিতরে যদি মি থাকতো, মি, তাহলে ইনডিরেক্ট করার সময় হয়তো আপনার হিম, কেননা মি ফার্স্ট পার্সন, মিটা আছে অবজেক্টিভ ফিগারে, এই হি এর অবজেক্ট দরকার। যদি মি না থেকে এখানে থাকতো হচ্ছে মাই, তাহলে হি এর পজেসিভ অ্যাডজেক্টিভ লাগতো হচ্ছে আপনার হিজ। যদি এখানে মাই সেলফ থাকতো, তাহলে এখানে হয়তো হিম সেলফ। যাই পজিশনে থাকবে, সাবজেক্টের ওই সেম পজিশনটা দরকার। ভালো করে বুঝলেন? ফার্স্ট পার্সন যদি সাবজেক্টিভ ফিগারে থাকে, তাহলে এই সাবজেক্টের সাবজেক্টিভ ফিগারটা দরকার, হি হয়ে আছে। ফার্স্ট পার্সন যদি অবজেক্টিভ ফিগারে থাকে, এই সাবজেক্টের অবজেক্টিভ ফিগারটা দরকার। কথা কি বুঝতেছেন কিনা? ফার্স্ট পার্সন যদি পজেসিভ অ্যাডজেক্টিভ ফিগারে থাকে, এই সাবজেক্টের পজেসিভ অ্যাডজেক্টিভ ফিগারটা দরকার।
ফার্স্ট পারসন যদি রিফ্লেক্সিভ প্রোনাউন ফিগারে থাকে, এই সাবজেক্টের রিফ্লেক্সিভ প্রোনাউন ফিগারটা দরকার। বুঝাইতে পারছি ভাই? ক্ষুধা লাগছিল বুঝছেন, ওয়াইফকে গিয়ে একটু বললাম যে একটু ভাত মাখাই দিবা, সুন্দর করে ভাত মাখিয়ে দিয়ে গেল। আমার মতো এই যে কর্মশীল, সারাদিন কোনো না কোনো কাজের ব্যস্ততায়, এমন ওয়াইফ দরকার যে মুখে মুখে তর্ক করবে না। অন্যায়ের ব্যাপারটা মানবে না সেটা ভিন্ন কথা, কিন্তু মুখে মুখে তর্ক করবে না। এরকম একটা শান্ত পিসফুল, বিশ্বাস করো ওই পুরুষের জীবন জান্নাত। কি কি আসতেছেন? এবং যত টপিক আছে, যত কিছু আছে দেখবেন আপনি এক শর্টকাটেই শিখে যাবেন। বোর্ড কই? বোর্ড না নিলে লিখবে কেমনে? বোর্ডটা অন কর। কই বোর্ড অন করেছিল? না দে। ও আচ্ছা, বোর্ড কই? যে বোর্ড, এরপর বোর্ড মিনিমাইজ করতে হবে। এ ভাই এদের অন হচ্ছে, এরপরে প্যাসেজ কেন? মানে কোনো বিষয় এদের টিভির এখানে যাবে, মানে কম্পিউটার এখানে, এবার এই যে এখানে অন কর। এই যে স্যার, এবার আপনি মাউসে চেঞ্জ করবেন আর এই কলমে লিখবেন। শিখার মতো করে নিস না কেন, খালি তর্ক করিস কেন? এই জন্য বলতেছি যে হচ্ছে তাড়াতাড়ি বিয়ে কর। অনেক করলেন আছে আল্লাহর বান্দারা, বুঝছিস? আচ্ছা, এটা বুঝতে পারছিস আশা করি আর কি। হ্যাঁ, এরপরে এখানে মোটামুটি সবগুলো দেয়া আছে। এবার আসেন হচ্ছে ব্যতিক্রম। দেখেন এগুলো একটু বুঝতে কষ্ট হবে, আমরা হচ্ছে সরাসরি একটু ইয়েতে যাই। ব্যতিক্রমে কয়েকটা ব্যতিক্রম আছে, 3টা ব্যতিক্রম আছে। 3টা ব্যতিক্রমের 1 নাম্বারটা কি আছে দেখেন। 3টা ব্যতিক্রমের 1 নাম্বার আছে উই। উই কিন্তু ফার্স্ট পারসন, মনে রাখবেন, ফার্স্ট পারসন প্লুরাল। হ্যাঁ, আল্লাহর রহমতে এখন সুস্থ আছে কিছুটা, বোন পুরোপুরি না, বাট আছে, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। উই দ্বারা ভালো করে খেয়াল করে দেখেন, ওই দ্বারা মানব জাতি বোঝালে ইনডিরেক্টে কোনো পরিবর্তন হবে না। আপনারা এটা সংক্ষেপে একটু কমেন্ট বক্সে লিখবেন, ওই সমান সমান মানব জাতি সমান সমান নো চেঞ্জ। সবাই ওই সমান সমান মানব জাতি সমান সমান লিখেন নো চেঞ্জ। সবাই ওই সমান সমান মানব জাতি সমান সমান লিখেন নো চেঞ্জ। এতটুকু, আর কিচ্ছু না। এখানে কি বলছে দেখেন, হি সেড, সে বলেছে, উই শ্যাল অল ডাই, আমরা সকলেই মারা যাব। এই উই দ্বারা কি শুধুমাত্র হি মারা যাবে আর সবাই বেঁচে থাকবো? না। এই কারণে এটা নো চেঞ্জ, ফার্স্ট পারসন হলেও নো চেঞ্জ। ভালো করে খেয়াল করে দেখেন, সকলেই মারা যাব আর কি। ইয়েস ওসমান গনি, উই সমান সমান যদি মানব জাতি হয়। আচ্ছা, 2 নম্বরটা একটু একটু হালকা জটিল বলবো না, একটু সহজ। উই দ্বারা যদি বক্তার তক্তা, বক্তা এবং শ্রোতা, এখানে যাকে উদ্দেশ্য করে বলা হয়, উভয়কে বোঝায় নো চেঞ্জ। অর্থাৎ উই সমান সমান লেখেন উই সমান সমান স্পিকার। উই সমান সমান যদি স্পিকার প্লাস অডিয়েন্সকে বোঝায় নো চেঞ্জ। সবাই লেখেন প্লিজ, খুশি হব। একটু রেসপন্স করেন, একটু ক্লাসরুমে রেসপন্স করলে ভালো লাগে রে ভাই। ওই সমান সমান স্পিকার,
সমান সমান স্পিকার প্লাস অডিয়েন্সকে যদি বোঝায় তাহলে হবে নো চেঞ্জ। ভালো করে বুঝেন ব্যাপারটা। কেন, কিভাবে বলছে দেখেন, হি সেইড টু মি। এখানে হিটা হচ্ছে আপনার স্পিকার হি, আর মিটা হচ্ছে আপনার অডিয়েন্স, যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। উই আর নট রেসপন্সিবল ফর ইট। আমরা এর জন্য দায়ী না। বন্ধু তুইও দায়ী না, আমিও দায়ী না। হালাই কোনো একজন করছে, আমাদের নাম হচ্ছে। এখানে অনেকে আছেন স্কুল জীবনে ধরেন ক্যাপ্টেন টাইপের কিছু ছিলেন, স্কুলে ভালো কিছু হলে আপনার নাম হইতো, খারাপ কিছু হলে আপনার নাম হইতো। কথা কি বুঝতেছেন কিনা? দিস ইজ দ্য ফ্যাক্ট। সো ম্যাটার অফ ইস্যু দ্যাট উই দ্বারা যদি স্পিকার এবং অডিয়েন্সকে, তাহলে এই উই দ্বারা মূলত এখানে হি কে বোঝাচ্ছে সিঙ্গেল না, মি কে বোঝাচ্ছে না, উই দ্বারা বোথ কে বোঝাচ্ছে। এই জন্য উই যদি স্পিকার এবং অডিয়েন্সকে বোঝায় নো চেঞ্জ। এরপরে কি বলছে দেখেন 3 নাম্বার, উই দ্বারা যদি সংবাদ মাধ্যম না লিখেন প্রথম আলো, প্রথম আলো, প্রথম আলো। উই দ্বারা যদি প্রথম আলো বা দিল্লি স্টার, উই দ্বারা যদি প্রথম আলো বা দিল্লি স্টার কে বোঝায় তাহলে এটা হয় ইট হয়। সহজ কথা। তাহলে লিখেন উই সমান সমান প্রথম অন্ধকার অথবা দিল্লি স্টার। এরা ইসলাম বিদ্বেষী, আপনি মানেন আর না মানেন। একটা মরিচ দিতে বলো তো, কাঁচা মরিচ। কথা বুঝাইতে পারছি? ইয়েস। আরে লেখেন না রে ভাই। শেষ কথা বলি, ফার্স্ট পারসন তথা উই এর ব্যতিক্রম 3টা নিয়ম। 1 নাম্বার, উই দ্বারা যদি মানব জাতি বোঝায় নো চেঞ্জ। উই দ্বারা যদি স্পিকার অডিয়েন্সকে বোঝায় নো চেঞ্জ। যদি হ্যান্ডনোট থাকে তাহলে এভাবে সুন্দর করে লিখে রাখেন। আর উই দ্বারা যদি প্রথম আলো বা দিল্লি স্টার বোঝায় ইট হয় ইট। ইয়েস মানে হচ্ছে, ডোন্ট মাইন্ড প্লিজ, দ্য ডেইলি স্টার সেইড উই, আমরা হ্যাভ ট্রাইড বেস্ট, আমরা চেষ্টা করেছি। দ্য ডেইলি স্টার সেইড, এই উই এর পরিবর্তে দেখেন ইট হ্যাভ ট্রাইড বেস্ট, মানে ডেইলি স্টার সর্বোচ্চ চেষ্টা করেছে কিভাবে দেশ থেকে ইসলামকে তাড়ানো যায়। ডেইলি স্টার এটা চেষ্টা করছে ভাই। ক্লিয়ার বাচ্চারা? আচ্ছা, এবার একটু ভালোবেসে খেয়াল করে দেখেন প্লিজ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ধরবে? সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে। এই কথাটা ইতোমধ্যে বলেছি, সেটা এখানে সুন্দর করে দেওয়া আছে। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এরা দেখেন অবজেক্টকে ধরছে। কথা কি বুঝতেছেন কেন? ইউটা সাবজেক্টিভ ফর্মে আছে, এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম আই দরকার। যেই ফর্মে থাকবে, ভালো করে খেয়াল করে দেখেন, যেই ফর্মে থাকবে সেই ফর্মটা আমাদের দরকার। যেই ফর্মে থাকবে, খাবারটা সুন্দর ছিল, থ্যাংক ইউ। যেই ফর্মে থাকবে সেই ফর্মটা আমাদের দরকার। সেকেন্ড পারসন যদি সাবজেক্টিভ ফর্মে থাকে, এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম দরকার। সেকেন্ড পারসন যদি অবজেক্টিভ ফর্ম থাকে, এই অবজেক্টের অবজেক্টিভ ফর্ম দরকার। কথা বুঝতেছেন কিনা? এটা হচ্ছে বাস্তবতা। ওকে, ওইদিকে যেতে চাচ্ছে না। আর থার্ড পারসনে যেটা বলা আছে দেখেন, খেয়াল করে দেখেন, থার্ড পারসনে সুন্দর করে বলা আছে দেখেন, কোনো পরিবর্তন হয় না,
হয় না, হয় না, হয় না। থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয়? একদম হয় না। তাহলে আপনারা একটু এই টেবিলটা একটু 3 নম্বরে এই যে টেবিলটা দেখতেছেন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এই টেবিলটা একটু বোঝার চেষ্টা করেন তো যে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা বোঝা যায় কি যায় না। না বোঝা গেলে কোনো সমস্যা নাই, আমি পুরোটাই বুঝিয়ে দেব, প্লিজ একটু পড়েন, পড়ে বুঝতে পারেন কিনা বলেন, না পারলে আমাকে একটু বলেন, আমি বুঝাই দিচ্ছি, টেনশন নিয়েন না। সালাউদ্দিন, অন্যকে একটু বোঝার সুযোগ দি ভাইয়া। তুমি হয়তো বা বুঝতে পারছো, বাট অন্যদেরকে একটু বোঝার সুযোগ দিতে হবে আমাকে, হ্যাঁ? বাকিরা একটু বলেন না প্লিজ। বুঝতে পারলে তো খুবই ভাতা। আচ্ছা জয়দেব, থ্যাংক ইউ। আচ্ছা জয়দেব, যেটা বিষয়টা হচ্ছে ভাইয়া, তোমাকে বলি, ভালোবাসা নিয়েও তোমার সত্যি খুব ভালোবাসে, রেগুলার স্টুডেন্ট। হৃদয় পাল, আসিস আজকে? সামান্তা কই আপু? হৃদয় কই রে? পলি আক্তার, থ্যাংক ইউ। রুবিনা, থ্যাংক ইউ। ইউ সেড টু মি, এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব। এই যেখানে হচ্ছে তোমার ইউটা হচ্ছে সাবজেক্ট, তোদের নাম ধরে ডাকতেই কেমন যেন হৃদয় কেঁপে ওঠে। মিটা হচ্ছে তোর অবজেক্ট, কথা বুঝছিস তোরা? ইউ সেড টু মি। আচ্ছা অবশ্যই বুঝাই দিব, ভালো করে খেয়াল করে দেখেন যে বিষয়টা হচ্ছে এই যে সমানের আগে এটা হচ্ছে আপনার ডিরেক্ট ন্যারেশন। সমানের আগে হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট রিপোর্টেড স্পিচ। এটা ডিরেক্ট ন্যারেশন, রিপোর্টেড স্পিচ। তাহলে এটা রিপোর্টিং ভার্ব, সমানের আগে এরা ডিরেক্ট, সমানের পরে ইনডিরেক্ট। তবে এই যে এই পাশে যেটা আছে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, কি স্পিচ? রিপোর্টেড স্পিচ। ভালো করে খেয়াল করে দেখেন, কি স্পিচ? রিপোর্টেড স্পিচ। আচ্ছা ধরা পাতা, থ্যাংক ইউ। বোঝানোর চেষ্টা করতেছি, এই আইটা ফার্স্ট পারসন, আইটা যদি ফার্স্ট পারসন হয় এটা পরিবর্তন হবে সাবজেক্টের সাথে। বাবা পাপ্পা, পাপ্পা। আচ্ছা এই যে দেখেন এই ফার্স্ট পারসন পরিবর্তন হয়েছে ইউ এর সাথে, ইনডিরেক্ট ন্যারেশনে হয়ে গেছে ইউ। এটা হচ্ছে আপনার ইনডিরেক্ট ন্যারেশন। ভালো করে খেয়াল করে দেখেন, সমানের আগে হচ্ছে ডিরেক্ট আর সমানের পরে হচ্ছে ইনডিরেক্ট, মানে পরিবর্তন হয়ে যেটা হয়েছে আর কি। জয়দেব, এবার কি মাথায় ঢুকছে? যদি ডিরেক্ট ন্যারেশনে থাকে, রিপোর্টেড স্পিচে ডিরেক্ট ন্যারেশন থাকে মিও ফার্স্ট পারসন, এটা পরিবর্তন হবে ইউ এর সাথে, তাহলে মি অবজেক্ট দরকার ইউ। এখানেও আছে দেখো তোমার মাই, মাই কোন ফিগারে আছে? পজেসিভ অ্যাডজেক্টিভ ফিগারে আছে। তো পজেসিভ অ্যাডজেক্টিভ, এরাও ফার্স্ট পারসন, পজেসিভ অ্যাডজেক্টিভ থাকলে এটা ই এর সাথে পরিবর্তন হয়ে দেখো হয়ে গেছে ইওর। এবার কি মাথায় ঢুকছে কিনা বলো জয়দেব? আমি আরো একটা দেখাচ্ছি, কোনো সমস্যা নাই জয়দেব।
মাশাআল্লাহ। এবার মাথায় ঢুকছে আশা করি জয়দেব। তুমি জয়দেব এখানে আসো, এই যে দেখো এখানে আসো। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম। এবার দেখো আইটা কি সাবজেক্ট, হিমটা কি অবজেক্ট। এবার দেখো ইউটা কি বলতো, ইউটা সেকেন্ড পারসন। কার সাথে পরিবর্তন হবে, অবজেক্টের সাথে পরিবর্তন হবে। কথা ক্লিয়ার? এখানে ইউটা আছে সেকেন্ড পারসন সাবজেক্টিভ ফিগারে, তাহলে এই হিমের সাবজেক্টিভ ফিগার হয়ে গেছে দেখো হি। ইউটা আছে এখানে তোমার অবজেক্টিভ ফিগারে, অবজেক্ট। এখানে অবজেক্ট আছে হিম, এর অবজেক্টিভ ফিগার হচ্ছে হিম। ইওর আছে তোমার, ইওর আছে হচ্ছে তোমার পজেসিভ অ্যাডজেক্টিভ ফিগারে, তাহলে ওখানে শূন্য, এই সমানের পরে আছে তোমার হচ্ছে হিজ। ইকুয়াল ইকুয়াল ব্যাপার না, ইকুয়ালের এই পাশেরটা আমি আবারও বলতেছি, ইকুয়ালের এই পাশেরটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, রিপোর্টেড স্পিচ। ইকুয়ালের ওই পাশেরটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, পার্সনের একটা পরিবর্তন দেখানো হয়েছে। মাথায় ঢুকছে? কথা ক্লিয়ার আল্লাহর বান্দারা? এবার বলেন মাথায় ঢুকছে কিনা প্লিজ। যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমি সামনের দিকে একটু আগাবো। আপনি হচ্ছে এই যে 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আছে দেখেন হি সাবজেক্ট, এখানে আছে মি হচ্ছে অবজেক্ট। খেয়াল করেন ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এই যে মি এর সাথে পরিবর্তন হয়েছে। ইউটা আছে এখানে সাবজেক্টিভ ফিগার, তাহলে এই অবজেক্টের সাবজেক্টিভ ফিগার হচ্ছে আপনার আই। ক্লিয়ার আল্লাহর বান্দারা? আচ্ছা, এইটা হচ্ছে মূলত এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দেয়া আছে, এটা মহিউদ্দিন কাশেম স্যারের বইয়ে দেয়া আছে। সহজ কথা, আমরা বর্তমান যুগে যারা বই টই লিখি বা যাদের বই আছে, বিশ্বাস করেন এরা প্রাচীন কালের কোনো না কোনো বই কপি করে বা সেখান থেকে নেওয়া, যে বই সম্পর্কে হয়তোবা আপনার কাছে কোনো জ্ঞান নাই। ইংলিশের খুব ভালো মানের একটা বই হচ্ছে অনেক আগের, 90 দশকে 80 দশকে এই বিশ্বে বাংলাদেশে বিখ্যাত একটা গ্রামার ছিল, তার নাম সামাদের গ্রামার। আপনার বাবাদের জিজ্ঞেস করবেন বা আপনাদের দাদাদের জিজ্ঞেস করবেন, চাচাদের জিজ্ঞেস করবেন, 90-80 দশকের বিখ্যাত গ্রামারের নাম ছিল সামাদ গ্রামার। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, ওইদিকে যেতে চাচ্ছি না। এবার আসেন দেখেন টেন্সের পরিবর্তন। 4 নাম্বার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন। যেটা প্রথমে বলছিলাম সেটা হচ্ছে, আমি যদি বলি খেয়াল করে দেখেন হি সেইড, হি সে অথবা উইল সে, হি সে অথবা উইল সে, এগুলো থাকলে রিপোর্টিং স্পিচের, রিপোর্টেড স্পিচের নো চেঞ্জ, যা আছে তাই। আপনি খুব ভালো করে জানেন, এটা প্রথমে বললাম কিন্তু আজকে 1 নাম্বার নিয়মে এটা বলছি। হি সেস অথবা উইল সে, ভালো করে খেয়াল করে দেখেন, হি সে অথবা উইল সে এগুলো থাকলে রিপোর্টেড স্পিচের নো চেঞ্জ, অর্থাৎ যে টেন্স থাকবে হুবহু ওইটাই বসে যাবে আর কি। যে টেন্স থাকবে হুবহু, আসেন সমস্যা নাই, আসেন, না সমস্যা নাই, আসো ভিতরে, এখানে আসেন, সমস্যা নেই, ক্যামেরা অনেক ভিতরে আছে, আসেন। এটা ওই একটু, এটা আর ওইটা সেম, এটা একটু বড়। জি, এই বাসার সমস্যা একটা যে পিলার আছে 3টে মাঝখানে। জি, আচ্ছা। ওকে ডান। ইয়েস, এম এস সামাদ স্যারের সামাদ গ্রামার। এরপরে কি বলছে দেখেন, ব্যাপারটা যদি হয় হি সেড, হি সেড হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি হয় হি সেড, তাহলে রিপোর্টেড স্পিচের অবশ্যই পরিবর্তন হবে। সেই রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে 4টি প্রেজেন্ট থাকলে হুবহু 4টি পাস্ট হবে। আমরা এখন এই যে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাচ্ছি, এরা কিন্তু রিপোর্টেড স্পিচ। ভালো করে খেয়াল করেন, এরা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আবারও বলতেছি, হ্যাঁ কথা বুঝাইতে পারছি? যদি রিপোর্টিং ভার্ব, ভালো করে মাথায় রাখেন, রিপোর্টিং ভার্ব যদি হি সেইড হয়, রিপোর্টেড স্পিচ 4টা প্রেজেন্ট থাকলে 4টা পাস্ট হয়ে যাবে ইনডিরেক্টে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট। সবচেয়ে মজার ব্যাপার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
এরপরে খেয়াল করে দেখেন পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট নাম্বার 1 এটা ধরবে কাকে, পাস্ট পারফেক্ট, এটা কিন্তু সিরিয়ালে নাম্বার 3। এগুলো কার কথা বলতেছি, এই সবগুলো কিন্তু রিপোর্টেড স্পিচের কথা বলতেছি, রিপোর্টেড স্পিচ। কেননা আমরা রিপোর্টিং ভার্বটা সিলেক্ট করে ফেলছি। রিপোর্টিং ভার্ব যদি থাকে হি সেইড, রিপোর্টিং ভার্ব যদি থাকে হি সেইড, রিপোর্টেড স্পিচ যদি হয় পাস্ট ইনডিফিনিট, এটা যা ধরবে পাস্ট পারফেক্ট। রিপোর্টেড স্পিচ যদি হয় পাস্ট কন্টিনিউয়াস, এটা সিরিয়াল 4, এটা যা ধরবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা সিরিয়াল হচ্ছে সরি এটা সিরিয়াল 2, এটা সিরিয়াল 4। এক যা ধরবে 3 কে আর 2 যা ধরবে 4 কে। দেখেন বেজোড় বেজোড় জোর জোর, এই ব্যাপারটা আমার খুব মজা লাগে। মাথায় ঢুকলো আল্লাহর বান্দারা? থ্যাংক ইউ। ইয়েস, পরের দিকে না, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নো চেঞ্জ। আচ্ছা, মজার একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন এই যে শ্যাল আর উইল, শ্যাল আর উইল থাকলে হবে হচ্ছে আপনার উড। শুড লেখা যাবে না, তবে অপশনে থাকলে যাবে। আপনি একটা কথা লেখেন, সেটা হচ্ছে ন্যারেশন, সবাই একটু কমেন্টসে লেখেন ন্যারেশন, ন্যারেশন শুড মুক্ত, ন্যারেশন শুড মুক্ত, সবাই এই কথাটা একটু লিখবেন প্লিজ। এক এক থাকলে 5 কেন বুঝলাম না জয়দেব, তোমার এই ক্যালকুলেশনটা বুঝি নাই। ওকে, ভালো বুঝছি। প্রথমটা ওই যে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। ইয়েস, ন্যারেশন শুড মুক্ত, এটা মনে রাখবা। উডের ব্যবহারটা বেশি, একটা জায়গায় শুডের ব্যবহার পাবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্স। এবং বলে রাখি ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটাস দিয়ে শুরু হয়, লেটাস প্রস্তাব বুঝায়, লেটাস চলো খেলি, লেটাস চলো শয়তানি বদমাশি করি। লেট আস দিয়ে যদি শুরু হয়, ন্যারেশনটা উইল স্টার্ট লেট আস। ন্যারেশন যদি লেটাস দিয়ে শুরু হয়, তাহলে হচ্ছে ভালো করে খেয়াল করে দেখো, ন্যারেশন যদি লেটাস প্রস্তাব দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে দ্যাটের পরে সাবজেক্ট, দ্যাটের পরে সাবজেক্ট এবং শুড বসে একটা জায়গাতে। আমরা দেখব ন্যারেশনের টোটাল জায়গাতে শুড থাকলেও দিবা না, উড দিবা। উইল থাকলেও উড, শ্যাল থাকলেও উড। এটা ভালো করে মাথার ভিতরে ঢুকায় নাও প্লিজ। এরপরে ক্যান, মে, কুড, মাইট, এগুলো তোমরা ভালো করে জানো। শোড, টু, এটা জানো। আর লাস্টে জানো সেটা হচ্ছে মাস্টের ব্যবহার। মাস্ট কিসের ব্যবহার বাচ্চারা? মাস্টের ব্যবহার। মাস্টের দুটা ব্যবহার আছে, একটা হচ্ছে মাস্ট থাকলে তোমার হয় হ্যাড টু। ভালো করে খেয়াল করে দেখো, মাস্ট থাকলে হ্যাড টু, আর মাস্ট থাকলে আবার মাস্ট হতে পারে চির বাধ্যবাধকতা। মনে রাখো পড়াশোনা করতে হবে, ইউ মাস্ট স্টাডি, ইউ মাস্ট স্টাডি, ইউ মাস্ট স্টাডি, এটা পড়াশোনা করতে হবে, এটা চির বাধ্যবাধকতা নয়। তুমি কোম্পানি মালিকও হইতে পারো, ছোটবেলা থেকে তুমি হচ্ছে মেকানিক হয়ে কোম্পানি মালিক হয়ে গেলা, কিন্তু মনে রাখো ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস, টেক কেয়ার অফ ইউর কি প্যারেন্টস। ভালো করে খেয়াল করে দেখো, এই মাস্ট থাকলে মাস্ট হবে, এই মাস্ট থাকলে তোমার হ্যাড টু হবে, ইউ হ্যাড টু স্টাডি।
ন্যারেশনের কথা বলতেছি, চির বাধ্যবাধকতার গল্প বলতেছি। পিতামাতা, একটা হচ্ছে মাস থাকলে হ্যাড টু হবে, মাস থাকলে হ্যাড টু হবে, এটা বাধ্যবাধকতা। যেমন তুমি জব করো, বাধ্যবাধকতা, তুমি জব করো, ডিউটি করতে হবে, চির বাধ্যবাধকতা না, ছেড়ে দাও, করবো না তোর জব। কালকের পর থেকে, মানে তুমি যদি আজকে জব রিজাইন দাও, কালকে তোমার বস ফোন করে বলবে, কি শফিক সাহেব ডিউটিতে আসেন নাই, বাল ফালতু টাইম আছে, সরি টু সে। আমার কথা বুঝছেন কিনা? আমি বলতেছি একটা বাধ্যবাধকতা, আর একটা হচ্ছে চির বাধ্যবাধকতা। মাস্ট থাকলে মাস্ট হবে, চির বাধ্যবাধকতা। চির বাধ্যবাধকতা কোথায় বলো? পিতামাতার সেবা ব্যতীত আর কোনো সৃষ্টিকর্তার, মনে করো তোমার ইয়া করতে হবে, প্রশংসা করতে হবে, বা আমি যদি বলি মুসলিম ধর্ম হিসাবে নামাজ পড়তে হবে, এইটা হচ্ছে তোমার চির বাধ্যবাধকতা। আমাকে একটু সময় দাও, আমি কিছু প্রশ্ন বের করি না ন্যারেশনের উপর, তোমরা দেখি পারো কিনা সলভ করো, তাহলে বুঝবো বিষয়গুলো, একটু বুঝলা, না হলে তো কিছুই কাজ হলো না। আল্লাহর বান্দারা একটু সময় দাও আমারে। কাছাকাছি আছি, তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হলো মধুময়। ওকে, এই যে দেখো তোমার শুড আর মাস্টার ব্যবহার, বাচ্চারা করো তো এটা। এক নাম্বারটা পারবা বাচ্চারা? লেটাস থাকলে শুড হয়, ইয়েস, ওই প্রস্তাব বোঝাতে, ইম্পারেটিভে। রহিম সেড, রহিম বলেছিল। ও হৃদয়, তোমাকে ছেড়ে আমি কে নিয়ে থাকবো, যতদিন আছি আমি তোমায় ভালোবাসবো, হেসো না তুমি মনে রেখো তাই, বলে তো দিয়েছি আমি হৃদয়েরই কথা। এ হে আহা হা হা, টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো, হি সেড রিপোর্টিং ভার্ব, আই মাস্ট পোস্ট দ্য লেটার, এটা কি চির বাধ্যবাধকতা? বি নাম্বার হবে না, কি হবে? সি নাম্বার। এবার আসো, রহিম সেড, এটা কিন্তু দেখো প্রিন্সিপাল ক্লজ। রহিম সেড প্রিন্সিপাল ক্লজ, রহিম বলেছিল, কি বলেছিল? তুমি বলো তো, দ্যাট থেকে শুরু করে এটা কোন ক্লজ? এটা কি অ্যাডভার্ব? এটা তো অ্যাডজেক্টিভ না, অ্যান্টিসিডেন্ট নাই, হয় অ্যাডভার্ব না হলে নাউন। তুমি বলো, তোমার বিবেক দিয়ে বলো, এটা কি অ্যাডভার্ব না নাউন? ওকে, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছো। তাহলে এই প্রশ্নটা সলভ করতো বাচ্চারা,
এই যে 7 নাম্বারটা সলভ করো তো পারো কিনা দেখো, টেনশন নিও না, প্রচুর প্রশ্ন আছে, সলভ করাবো, এক্সাম তো নিচ্ছি, এটা সলভ করো সবাই। 7 নাম্বারটা সলভ করো প্লিজ। সলভ কোশ্চেন নাম্বার 7। তাহলে কি হবে, ডি নাম্বারটা হবে, ওই তো। এবার আসো কিছু শব্দের পরিবর্তন। দেখো আমি বলছিলাম না ভয়েদে, তুমি খেয়াল করো, ভয়েদে ইয়েস্টারে কোনো ভ্যালু ছিল, বলো ভ্যালুলেস না ভয়েদে? ভয়েদে ইয়েস্টারে ভ্যালুলেস, সে ভয়েদের এখানে দাম কত, বাপরে বাপ। খেয়াল করো, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, দুটো হয়। দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, দিস ডে, টুডে, দ্যাট ডে, টুনাইট, দ্যাট নাইট, টুমরো, দ্য নেক্সট ডে, দ্য ফলোইং ডে। ফলোইং মানে হচ্ছে পরের দিন, পরের দিন। এখানে ফলোইংটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল। কথা বলছো কেন? আবার ফলোইংটা জেরান্ডো হয়, এটা প্রায় পরীক্ষায় আসে। এরপরে হচ্ছে কি নাও, নাও থাকলে কি হবে, দেন, দেন বানানে মাথায় রাখবা, দেন আর দেন, এটার ভিতরে দেন, সরি দেন মানে তখন, দেন, দেন মানে তুলনা, দেন মানে তুলনা, দেন, নাও দেন, আচ্ছা তখন মনে আছে আমাকে 10 টাকা দিস নি, তোকে 1 টাকাও দিব না। এরপরে কি বলছে, হেন্স, দেন্স, দিস, দ্যাট, কাম। কামের ব্যাপারটা তোমাকে বলি, কাম থাকলে হচ্ছে গো হয়, কাম। কাম থাকলে কি হয়, কাম মানে আসো, গো মানে কি যাও। কিন্তু কাম থাকলে আবার কামও হয়, দুটা পরিস্থিতি, একটা ফিরে আসা, একটা জন্মগ্রহণ বোঝাতে কাম থাকলে বলা আছে, দেখো কামে হয়। আবারও বলতেছি, ভালো করে মাথায় রাখো, কাম থাকলে নর্মাল নিয়ম হচ্ছে কাম থাকলে গো, ভালো করে বোঝো, কাম থাকলে কি হবে, গো হবে। আবার বলছি, কাম থাকলে গো হবে, আল্লাহর বান্দারা, কাম থাকলে কি গো, কাম থাকলে হচ্ছে তোমাদের গো হবে, ভালো করে ভাবো, কাম থাকলে গো হবে। কিন্তু কাম থাকলে আবার কামও হতে পারে। কাল থেকে তোমাদের ক্লাস হচ্ছে 7টায়, টুমরো তোমাদের ক্লাস হবে এখন থেকে 7টায়। কথা বুঝাইতে পারছি? আজকে অ্যাসার্টিভ পড়াবো 1 ঘন্টায়, কালকে 1-1.5 ঘন্টায় ইন্টারগেটিভ, অপটেটিভ আর বাকিগুলো পড়াই দেবো ইনশাআল্লাহ। এবার এগো, এগো থাকলে কি হবে, এগো, এগো থাকলে হচ্ছে তোমার হবে বিফোর। ভালো করে খেয়াল করে দেখো, এগো থাকলে হবে বিফোর, হাইদার, থাইদার, খেয়াল করো, দিস, দোস, হেয়ার, দেয়ার, দাস, দাস মানে হচ্ছে সুতরাং বা তথাপি, সো, ইন দ্যাট ওয়ে। কাল থেকে 7টায় ক্লাস হবে, সো ইন দ্যাট ওয়ে। এরপরে কি বলছে খেয়াল করে দেখো, লাস্ট নাইট, লাস্ট নাইট, দ্য নাইট বিফোর, দ্য প্রিভিয়াস নাইট, মনে আছে? এগুলো পারবা। নেক্সট উইক, ফলোইং উইক, অরিয়ার, ইয়েস্টারডে, মর্নিং, দ্য প্রিভিয়াস মর্নিং, টুমরো মর্নিং, দ্য ফলোইং মর্নিং। যদি এতই বোঝো তাহলে হচ্ছে আমাদের 8 নাম্বার প্রশ্নটা সলভ করো, দেখো পারা যায় কিনা। 8 নাম্বার, না পারলে মার খাবা। 8, প্লিজ সলভ 8 সবাই। কোশ্চেন নাম্বার 8টা সলভ করো তো বাচ্চারা।
একটা বিষয় খেয়াল করতে হবে, সেখানে এখানে আছে হচ্ছে শ্যাল, শ্যাল থাকার কারণে শুট দিয়ে যত অপশন আছে আগেই বাদ, তাহলে সি নাম্বারটা কিন্তু আগেই বাদ হবে। খেয়াল করে দেখো, এখানে উড বি গোয়িং আসার আসলে কোনো সুযোগ নাই, ভালো করে খেয়াল করে দেখো। আর কাম থাকলে কি হবে? গো হবে। সো অ্যান্সার বি করছো তোমরা, ডি না বি, কোনটা হবে অ্যান্সার? পলি একটা ডি দিছো কেন? আমাকে তো কনফিউজ করে দিলা। টুমরো থাকলে দ্য ফলোইং ডে বা দ্য নেক্সট ডে, সেটা ঠিক আছে, কিন্তু এখন তোমরা বলো বি নিব না ডি নিব। তাহলে কাম থাকলে গো হয় না, কাম থাকলে কাম হয় কখন? জন্মগ্রহণ করা আর আসা, ফিরে আসা। তুমি কি আমার জীবনে ফিরে এসেছো? না, আমি তোমার কাছে আগামীকাল আসবো, ফিরে আসবো এমন তো বলি নাই সোনা। কাম ব্যাক, কাম ব্যাক কি বলেছি? কাম টু ইউ, তোমার কাছে আসবো বলেছি। আমার কথা বুঝছো? উল্টা পাল্টা ভাবা যাবে না। সো 100% অ্যান্সার কি হবে? বি নাম্বারটা হবে, কোনো সন্দেহ নাই, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। আচ্ছা, 9 নাম্বারটা পারো কিনা দেখি তো কলিজা। 9, কোশ্চেন নাম্বার 9 দেখো। আরে আরে ভাই। ইয়েস, হ্যাঁ, কাম আপ, জন্মগ্রহণ করা। কাম আপ মানে তো জন্মগ্রহণ শোনা। কাম ও ডবল এফ, কাম আপ মানে হচ্ছে জন্মগ্রহণ, আসা। যেমন তুমি একটা বড় পরিবার থেকে এসছো বা তুমি একটা দারিদ্র পরিবার থেকে এসছো, কাম অফ, এটা মানে হচ্ছে তোমার আশা, আশা বা জন্ম গ্রহণ করা। কাম অফ এ নোবেল ফ্যামিলি। আর কাম ও ডবল এফ, ও ডবল এফ মানে হচ্ছে তোমার টেক পার্ট। টেক পার্ট মানে কি জানো? উপস্থিত, অনুষ্ঠিত হওয়া। কাম ও ডবল এফ শোনা, সবকিছুর একটা ব্যাপার আছে না। সে নাম্বারটা বলছো, সে নাম্বার। মাই ফাদার সেইড দ্যাট আই উইল হ্যাভ, তাহলে উড হ্যাভ, উড হ্যাভ, উইল হ্যাভ হবে উড হ্যাভ, তাই না? এখানে উইলটা হচ্ছে মেন ভার্ব, হ্যাভটা হচ্ছে কিন্তু আই উইল হ্যাভ। এখানে হ্যাভ মানে পান করা, হ্যাভ মানে হচ্ছে পান করা হয়, হ্যাভ মানে হচ্ছে খাওয়া হয়। আমি যদি বলি আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ কাউ, আমার গরু আছে, কিন্তু আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, মানে বিএফ, বিএফ মানে ব্রেকফাস্ট, আমি নাস্তা করি, বুঝছো কিনা? তাহলে উইল হ্যাভ হবে, আই উইল হ্যাভ হবে না, উড হ্যাভ হবে। কেননা আছে মাই ফাদার সেইড আছে, উইলের কারণে এটা বাদ। এখানে উইল হ্যাভ ঠিক আছে, হ্যাড আসার কারণে এখানে বাদ। এবারে উইল হ্যাড হয়, কখনো হয় না, মডেলের পরে ভার্বের বেস ফর্ম, আবার উইল আছে বাদ। ইয়েস, সে নাম্বার অ্যান্সার। কথা বুঝছো? থ্যাংক ইউ। এরপরে এরপরে 4 নাম্বারটা সলভ করো। 4, ক্যান সলভ ইউ কোশ্চেন নাম্বার 4। দেখো, নিয়মের পরে কোশ্চেন সলভ করলে ভালো লাগে না। 4 নাম্বারটা সলভ করো প্লিজ।
কথা বুঝতে পারছি বান্দারা? মুন্না সেইড, খেয়াল করে দেখেন এই প্রশ্নটা একটু কনফিউজিং। এই প্রশ্নটা হচ্ছে কনফিউজিং। মুন্না সেইড টু, খেয়াল করে দেখেন, হয় উত্তর নাই আর নাহলে ভুল উত্তর করবেন না। মুন্না সেইড টু, থ্যাংক ইউ। 4-এর সি নাম্বারটা হবে না। সেইড টু থাকলে বলা আছে টোল্ড হবে। সেইড টু থাকলে টোল্ড হবে। টোল্ড টু বলা হয়নি। টোল্ড টু দিয়ে সিও বাদ ডিও বাদ, মানে না মানে না যেভাবে নেন। সেইড টু থাকলে টোল্ড হবে। টোল্ড টু হবে এই কথাটা একবারও বলা নাই। সো আপনি যেটা উত্তর করতেছেন এটা 100% ভুল। মুন্না সেইড, মুন্না চেয়েছিল। নাও, নাও থাকলে দেন হবে। নাও আছে বাদ। উত্তর বাংলাদেশ, আর কিচ্ছু বলার নাই। সেইড টু থাকতে পারে, এটা ভুল না, কিন্তু টোল্ড টুটা ভুল। এটা মনে রাখেন, সেইড টু থাকতে পারে, এটা ভুল না, কিন্তু টোল্ড টুটা ভুল। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে বাংলাদেশ। কোশ্চেন সলভ না করলে আপনি আসলে বুঝবেন না যে কোথায় গিয়ে আপনাকে থামতে হবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। 3 নাম্বার এই প্রশ্নটা দেখেন, 3 নাম্বার এই প্রশ্নটা সলভ করেন সবাই। তিনের উত্তর করেন প্লিজ। সেটা হচ্ছে, একটা বিষয় একটু খেয়াল করে দেখেন। আমি আপনাকে একটা বিষয় খুব ভালো করে বলে রাখি, এই প্রশ্নটা বেশিরভাগই ভুল করেন। কেন ভুল করেন আমি আপনাকে বলে রাখি। সেটা হলো, এই প্রশ্নটা ভুল করেন এই কারণে, এখানে অনেকে সেইড টু দেখেন চোখে, এবং এটাই 46তম বিসিএস এর প্রশ্ন। এটাই আসছিল 46তম কারেকশন হিসাবে। আপনি এই প্রশ্নটা সলভ করার পরে 46তমতে যাবেন, ঠিক আছে না? ন্যারেশন থেকে এই পর্যন্ত প্রশ্ন ছিল 38 আর 46-এ। ন্যারেশন যদিও বিসিএস সিলেবাসে নাই, এখানে যদি হ্যাজ সেইড আছে, এটা যদি চোখে না পড়ে তাহলে হাতে হারিকেনের পরেটা তো জানেন। হ্যাজ সেইড মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে এটা প্রেজেন্টের সন্তান। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আছে প্রেজেন্ট পারফেক্ট, মানে পরবর্তীতে রিপোর্টিং ভার্ব আছে, এদের কোনো পরিবর্তন হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। এ নাম্বার তো সবার আগে বাদ। সামান্তা, এ নাম্বারটা সবার আগে বাদ। এ নাম্বারটা সবার আগে কেন বাদ? এই যে উড আছে, শ্যালের পরিবর্তে তুই উইল বসাইতে পারিস, কেননা এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স থাকলে সাবঅর্ডিনেট রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, হয় না, হয় না। এটা ধোকা। না রে না রে না রে না রে না, বোঝে না সে, বোঝে না সে, তো আজও বোঝে না, এত বোঝাই বোঝে না, সে তো আজও বোঝে না, কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, বোঝে না সে, বোঝে না, এ বুকে এত প্রেম তার চোখে ঘৃণা। ডি নাম্বারটা আরো বাদ। ডি নাম্বার উডের কারণে বাদ। আরে মাথা মোটা নাকি? হ্যাঁ সেইড বারবার বলতেছি এটা প্রেজেন্ট টেন্স। আমি তো একবারও বলি নাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি বলছি, আমি পড়ছি বা শেখাইছি রিপোর্টিং ভার্ব।
রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, ইভেন এটা বলছি প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্টের 4টা সন্তানই হতে পারে, ইনডিফিনাইট তো বলি নাই। আরে আজিব, আমি তো প্রেজেন্টের 4টা সন্তানই বুঝাইছি, ইনডিফিনাইট তো বলি নাই। বলছি না, শ্যাল হবে না, শ্যাল হলে যে সি নাম্বারটা বাদ, অ্যান্সার বাংলাদেশ। আমি কি একবার বলছি যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়? ইয়েস, তাহলে কি জয়দেব? জানিও তাই। তুমি 46 BCS এর প্রশ্নটা দেখো, খালি দৌড়াইলে হবে, সেই টু দেখে দৌড়ালে হবে? হ্যাজ কি ফেল না, হ্যাজ সেই টু। খালি নিজের মতো করে সবকিছু করলে হয় বাবা? এবার কি মাথায় ঢুকলো বলেন এই ব্যাপারগুলো? আপনারা তো ভাই এই 46-এর প্রশ্নটা এটাই ছিল, তবে এভাবে দেওয়া ছিল না। 46-এর প্রশ্নটা সরাসরি আপনার কারেকশন দেওয়া ছিল, এই ন্যারেশন দেওয়া ছিল না, বলছে চুজ দা কারেক্ট। কারণ আপনি এখানে ভালো করে খেয়াল করে দেখেন, এখানে আছে হ্যাজ টোল্ড। হ্যাজ টোল্ড থাকলে পাস্ট হবে না, প্রেজেন্টেই ছিল। এখানে উড হবে না, উইল ঠিক আছে, এখানে উইল ঠিক আছে, এখানে শ্যাল, সরি শ্যাল উত্তর হয় কেমনে? শ্যালও তো হয় না, দেখি সি নাম্বার তো হবে না। আচ্ছা, যদি না হওয়ার মধ্যে উত্তর একমাত্র, কেননা এখানে শুধু টোল্ড আছে, সি নাম্বার তো হবে না। আর শ্যালের কারণে বাদ বলবো না, সি নাম্বারটা হচ্ছে টোল্ড এর কারণে বাদ। এছাড়া বি নাম্বার ব্যতীত আসলে শুড মুক্ত, শ্যাল না, সমস্যা নেই। বি নাম্বার ছাড়া এই বাক্যে আসলে উত্তর হওয়ার মতো আর কিছু নাই। এগুলো পার্থক্য বুঝতে হবে বাবা। তাহলে আজকে এ পর্যন্তই, সলভ ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। এক্সাম দিয়েছেন আপনারা?